Asal dia pun terus bangun dah. Bara bulu kontrol নাই এখন কি বলবো কারণ আমরা প্রমাণ এইগুলো চলতে থাকলে তো হবে না, দেশটা তো শেষ। কাজিয়া সত্যি কথা দেখিয়ে কাজিয়া এরাই অনলাইনভাবে করবে, এটা মূর্খ লোক। তো তারা মিটিং করছে, এসে আসছে, সমাবেশ করবে, এটি ঠিক আছে, কিন্তু তারা তো জাতি নিয়ে কি অন্য নিয়ে বাজে কথা বলবে না। তারা মিটিং করবে কি সমাবেশ করবে, ভদ্রতা মতো করে দেয়। তারা বেভাস কথাবার্তা বলছে, কিছু পোলাপান কাজ করে আসার পরে মনে করেন কালকে এটি সত্যি কথা যে কালকে প্রশাসনও কিন্তু ভালো করে না। একটা প্রশাসন মানে কি, একটা কোরআন সহায়কারী তারা একটা চাকরি দেয় জানমাল রক্ষা করার জন্য, কিন্তু তারা তো একজনের পক্ষ নিয়ে আমি মনে করেন আপনার সামনে দই আইসে পড়ছি আপনি পারেন আমার দুটি বাড়ি দিয়ে সরাই দিতে, কিন্তু আপনি তো ধরিয়ে পাড়ায় আমার মারি ফেলতে পারেন না। কাজেই অকারণটা বেশি বাড়ছে, যেটুকু আমরা ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনারা, যে ক্ষতিগ্রস্ত হয়েছি আমরা। এখন আপনাদের চাওয়াটা কি? আমাদের চাওয়াটা যেভাবে দেশটা শান্তি শৃঙ্খলা ভাবে থাকে এটি আমাদের প্রত্যাশা। তাই কি সে যেই হোক, বুঝছেন, আমরা আমলিগো না বিএনপিও না, যেই হোক আমার কথা দেশটা খুব সুন্দরভাবে চালাকে এইভাবে দেশটা। আর এই কারফিউর ব্যাপারে, কারফিউ থাকলে কি আপনাদের ক্ষতি হচ্ছে না ভালো? না, আমাদের তো ক্ষতি হচ্ছে। আমাকে মাকসাল নিয়ে আমরা নিয়ে বাঁচবো কি করে? তাহলে কি আপনারা কারফিউ হয়তো মানে করতে বলেন না? যে আমরা এই কারফিউ না থাকলেই ভালো। আমরা গরিব মানুষ, জনগণ, সাধারণ মানুষ, দেখেন দিন মজুরি, আমরা দিন নিতে এর একটা গাড়ি কিস্তি উঠে আমরা কিনি। এখন এই পরিস্থিতি তাহলে থাকলে এই সারাদিন গেল চলিয়ে 100 টাকা ইনকাম করছি, এরপর আমরা চলবো কিনে এই গাড়ি বা কিস্তি বা দেবো কেমন, কারেন্ট বিল বা দেবো কীভাবে, মাকসাল নিয়ে খাবার বানিয়ে। গতকাল সারাদিন গোপালগঞ্জে যে ঘটনাগুলো ঘটে গিয়েছে এটা খুবই অনাকাঙ্ক্ষিত এবং অপ্রত্যাশিত। তো আমার জীবনে আমার বয়স ছিল 48 বছর, আমার বোঝার পর থেকে এত বড় ঘটনা আমি নিজ চোখে দেখিনি। যা অন্য ডিস্ট্রিক্টে যা ঘটেছে সেটা পেপার পত্রিকা বা টিভির মাধ্যমে দেখেছি। তবে এর জন্য আমরা গোপালগঞ্জবাসী প্রস্তুত ছিলাম না, খুবই ন্যাক্কারজনক ঘটনা ঘটে গেছে। এবং আমি সার্বিকভাবে বলবো যে এর জন্য দুই পক্ষে কিছুটা দোষ ছিল। দুই পক্ষ বলতে কি, আমাদের যে নতুন সংগঠন এনসিপি তারা যেমন অনুষ্ঠানগুলো বক্তব্য দিয়েছে, আর গোপালগঞ্জের মাটিতে দাঁড়িয়ে সেই গোপালগঞ্জের সংগঠন আওয়ামী লীগ বা ছাত্রলীগেরা সেই জিনিসটাকে সহ্য করবে, এটা মেনে নেওয়া যায় না। যা হোক, সর্বোপরি এ ধরনের ঘটনা ঘটা ঠিক হয়নি। তো গতকাল এই সংঘাতময় দিন পার করার পরে জেলা প্রশাসন সন্ধ্যার দিকে ঘোষণা করলো 144 ধারা, তারপরে কারফিউ জারি করলো গতকাল রাত 8টা থেকে আজকে বিকেল 6টা পর্যন্ত সম্ভবত। যার কারণে আজকে সকাল থেকে পুরা গোপালগঞ্জ অচল, কোথাও লোকজন দেখা যাচ্ছে না, দোকানপাট ব্যবসা বাণিজ্য বন্ধ। এমনকি যে
উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছিল, সেই পরীক্ষা আজকে গোপালগঞ্জে স্থগিত ঘোষণা করা হয়েছে। আমরা সাধারণ মানুষ খুবই অসুবিধার ভিতরে আছি, স্বাভাবিক চলাফেরা করতে পারতেছি না। বাজারঘাট দোকানপাট সব বন্ধ, এর জন্য আমরা অনেক সাফার করতেছি। তা আমরা চাই যে জেলা প্রশাসন থেকে যে কারফিউ জারি করা হয়েছে এটা অনতি বিলম্বে তুলে নিক এবং আমরা আগের মতো স্বাভাবিক সুন্দর জীবনে ফিরে যাই। এবং আমি প্রত্যাশা করি যে যেহেতু এদের আক্রোশ ছিল এনসিপির নেতাদের উপর, যেহেতু তারা গতকাল চলে গিয়েছে, আমার মনে হয় না এই সংঘাতময় পরিস্থিতি আবার ঘটতে পারে। ধন্যবাদ আপনাদের। চলছে, এর মধ্যে দিয়েও আমি যখন আমার বাচ্চাকে নিয়ে যাচ্ছি যে পরীক্ষা হবে কি না এটা জানার জন্যই আমি বাচ্চাকে সাথে করে নিয়ে বের হয়েছি। যদিও আমি একটা কোম্পানি জব করি, তো আমার সকালে কাজ ছিল, কাজটা শেষ করেই প্রতিদিনই আমার ছেলে নিজেই অটোতে করে আসে এবং নিজেই যায়। আজকে আমি একটু সহযোগিতা করার জন্য, যেহেতু বর্তমান অবস্থা অত্যন্তহীন অবস্থা, গতকাল ঠিক অবস্থা তো আপনারা জানেন খারাপ অবস্থা ছিল। তো ওই বলতে হচ্ছে কি যে গতকাল যে সমন্বয়কদের এনসিপি পার্টির যে একটা প্রোগ্রাম ছিল, এই প্রোগ্রামটা করার জন্য তাদের আরও পুঙ্খানুপুঙ্খভাবে ভালো করে গোয়েন্দা সংস্থার তথ্য আরও অন্য তথ্য নিয়ে যাতে করা উচিত ছিল, যাতে করে এই যে এতগুলো লোক জীবন দিল, এই শুনলাম 12 জন, আরও অনেক হতাহত, আরও 2-1 হয়তো বাড়তে পারে মৃত্যুর সংখ্যা। তো সেই ক্ষেত্রে এদের পরিবারের অবস্থা একবার দেখান। আর যারা মারা গেছে তারা কিন্তু প্রান্তিক পর্যায়ে, তো এই প্রান্তিক পর্যায়ের লোকগুলোই কিন্তু জীবন দিচ্ছে। কী হচ্ছে, যারা রাজনীতি করে তারা কিন্তু এইগুলোকে দেখে তারা বিভিন্নভাবে তাদের স্বার্থ হাসিল করে, কিন্তু জীবন দেয় সাধারণ লোক। তো এই জন্য আমি সবার প্রতি আমার থাকবে যাতে করে এই প্রান্তিক পর্যায়ের লোক জীবন না দেয়, যাতে হানাহানি না ঘটে। যেহেতু আমি একজন প্রান্তিক পর্যায়ের ফ্যামিলির লোক, আমি জানি যে পরিবারে একজন সদস্য না থাকলে পরে ওই পরিবারের অবস্থা কেমন হয়। সেই পরিবারটা আজীবন কান্নায় নিবৃত্তি তারা কান্দতে থাকে। তো এরকম যেন না ঘটে। তো দেশবাসী বা আরও যারা ঊর্ধ্বতম কর্মকর্তা থেকে শুরু করে আমাদের যে বর্তমান এখানে আর্মি থেকে যখন গুলিগোল্লা শুরু হয়ে যায় তখন বাঁচার জন্য শাটার টানিয়ে দিই, শাটার টানিয়ে দেওয়ার পরে নির্বিচারে গুলি আসতে থাকে, একদম নির্বিচারে গুলি। আমার শাটারে 8টা থেকে 6টা গুলি আছে। তারপরে ল্যাব খাতা মুড়ি দিয়ে ওর ভিতরে জীবন বাঁচাই, পরে কোনো রকম বাইরে এখান থেকে জীবন বাঁচাইছে। মানে নির্বিচারে গুলি, মানে একটার পরে একটা আসতে শুরু করছে। আর এখানে 2-3 জন লাশও পড়েছিল। কোন জায়গায়? এইখানে তারপরে নিয়ে গেছে দীপ্ত নামে একজন, দীপন নামে একজন গুলিবিদ্ধ হয় এখানে। তারপরে ওই যে কামগুলো ছেড়ে না, নাম তো জানি না সবাই, মানে এখানে সত্যি কথা বলতে যেটা সেটাই বলবো। এত বড় ঘটনা আমার এই 65 বছর বয়স, 1971 সাল দেখছি, কিন্তু এইরকম দেখি নাই। এইরকম গুলি 1971 সালেও হয় নাই গোপালগঞ্জের মাটিতে, কিন্তু সেইগুলি এই গোপালগঞ্জে হয়েছে। কালকে এটা কেন হলো, এই পরিস্থিতি কেন তৈরি হলো বলেন? কেন তৈরি হলো, এখানে এনসিপির লোকেরা, আমার সম্ভবত এনসিপির লোকজনই ওরা এইগুলো ষড়যন্ত্র করিয়া আমাদের, হ্যাঁ, প্রথম কথা হয়েছে বঙ্গবন্ধুরে নিয়ে যে খবর রচিত করবে, এই কথাটা নিয়ে বড় আঘাত আনছে। এখানে খবর রচিত করবে গোপালগঞ্জের মাটিতে, বঙ্গবন্ধু খবর রচিত হবে মুজিববাদীতে, এই কথাটার ভিত্তিতেই এই গোপালগঞ্জে এত বড় অঘটন ঘটাইছে। ওরাই জঙ্গি হামলা করছে, আর্মির সাথে ওরাই এই গুলিগুলো ওরাই করছে আমি মনে করি। কারফিউর কারণে সব কিছু বন্ধ, এর জন্য দোকানপাট, অফিস আদালত, স্কুল, কলেজ, মাদ্রাসা সব কিছুই বন্ধ আছে। এর সাফার করতেছি আমরা, প্রশাসনের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি এই কারফিউ উঠাই নেওয়ার জন্য এবং মানুষের স্বাভাবিক জীবনযাপনের মানুষ যাতে চলতে পারে সেই ব্যবস্থা করার জন্য।
এই যে